বছরের মধ্যে ও 2টা মিনিংফুল শব্দ একসাথে জোড়া লাগিয়ে একটা সেন্টেন্স মেক করে বলছে না। বাচ্চাটা এখন এমন একটা অবস্থা হয়েছে যে ও কথা বলতে পারে ঠিকই, কিন্তু ওর কমিউনিকেশনের যে ক্যাপাসিটি আছে সেই জায়গাটা ও এখন এত দুর্বল যে ও স্কুলে গিয়ে মিশতে পারছে না। আমরা যেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা কি হয়েছে আসলে আমার বাচ্চাটার, কেন এরকম হচ্ছে, অতিরিক্ত স্ক্রিন টাইম কি বাচ্চার স্পিচ ডিলের কারণ? অর্থাৎ আমি বলবো যেমন বাচ্চা কথা বলছে না বা কথা বলতে দেরি করে কথা বলছে, হয়তো 1-2টা শব্দ বলছে, অথবা কার্টুনের মতো করে কথা বলছে, অথবা এমনভাবে কথা বলছে যেটা স্পষ্ট না। তো এই ধরনের স্পিচ বা কথা বলতে পারার বিষয়টাতে যদি সমস্যাগুলো দেখা যায়, সেটা আমরা অনেক সময় মনে করি যে বেশি বেশি স্ক্রিন দেখার কারণে এই বিষয়টা হয়ে থাকছে, বা টিভি বেশি দেখছে বা কার্টুন দেখছে, মোবাইলে অনেক বেশি আসক্তি, এই কারণেই হচ্ছে। এবং আমরা মনে করে থাকি অনেক সময় যে এটা আসলে ব্যাপার না, এটা টিভি বা স্ক্রিনটা কমিয়ে দিলে, বন্ধ করে দিলে এটা ঠিক হয়ে যাবে। আসলেই কি তাই? নাকি এইটা ভেবে আমরা আমাদের মনের অজান্তেই আমাদের বাচ্চার অনেক বড় ক্ষতি করে ফেলছি? হ্যাঁ, আজকে আমি আসলে কথা বলতে চাচ্ছি একটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে, যেটা আমি মনে করছি এটা অ্যালার্মিং। কারণ আমি এই ধরনের অনেক পেশেন্টস পাচ্ছি যারা আমাদেরকে এসে অনেক দেরি করে আসছে, তাদের স্পিচ ডিলে ছিল, তাদের কথা বলাতে সমস্যা, এবং একই সাথে আরও বেশ কিছু উপসর্গ, যেমন ধরেন চোখে চোখ রেখে কথা বলছে না, অথবা অন্য বাচ্চাদের সাথে খেলছে না। 3 বছর পার হয়ে গেছে অথচ বাচ্চা একটা সেন্টেন্স মেক করতে পারে না, অথবা বাচ্চা আগে কথা বলতো হঠাৎ করে কথাগুলো বন্ধ হয়ে গেছে বা কমে গেছে। হ্যাঁ, অনেক বেশি টেম্পার ট্যান্ট্রাম করে বা একই ধরনের কাজের বা কথার পুনরাবৃত্তি করে। আমি যদি মোটা দাগে বলি যে অটিস্টিক বিহেভিয়ার্স বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের কিছু উপসর্গগুলো একসাথে দেখা যাচ্ছে, কিন্তু বাবা মারা মনে করে থাকে যে এটা হয়তো অনেক বেশি ফোন ইউজ করার কারণে, কার্টুন দেখার কারণে আসলে এটা হয়ে গিয়েছে। এই ধারণাটা আসলে এখন প্রচুর পরিমাণে মানুষের মধ্যে রয়ে গিয়েছে। সো এইটা থেকে সমস্যাটা কি, কেন আমি এটা নিয়ে খুবই চিন্তিত। অ্যাজ আ চাইল্ড সাইকিয়াট্রিস্ট আমি চিন্তিত এই জন্য, কারণ অবশ্যই ভার্চুয়াল অটিজম বা আমি এতক্ষণ যেটা বললাম অতিরিক্ত স্ক্রিন দেখার কারণে অটিজমের মতো কিছু বৈশিষ্ট্য একটা বাচ্চার মধ্যে চলে আসা, এটাকে আসলে বলে ভার্চুয়াল অটিজম। অবশ্যই কিছু গবেষণা বলে যে হ্যাঁ, ভার্চুয়াল অটিজম আছে এবং এটা আসলে ক্লাসিক্যাল অটিজম যে সেটা না, মানে বাচ্চাটা আসলে অটিজমের ভুগছে না, বা অটিজম নামে যেই মস্তিষ্কের বিকাশজনিত একটা রোগ আছে, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এটা আসলে সেটা না, এটা অসুখ না, এটা একটা সাময়িক ঘটনা, সেটা সেরে যাবে। এই জায়গাটা থেকে বলতে চাই যে এই যে চিন্তাটা, হ্যাঁ ভার্চুয়াল অটিজম যদিও আছে, কিছু গবেষণাও বলে, কিন্তু এই যে চিন্তাটা যে ভার্চুয়াল অটিজমের কারণে আসলে আমার বাচ্চাটার এই ধরনের আচরণ বা কথাবার্তা এই ধরনের পরিবর্তন বা সমস্যাগুলো হচ্ছে, এটা এক ধরনের বাচ্চার জন্য প্রচণ্ড ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে রিসেন্ট কিছু স্টাডি, আমি যদি বলি পাবমেড ইন্ডেক্স জার্নালগুলোতে আমি দেখেছি, কয়েকটা আমি গবেষণাপত্র পেয়েছি 2019 সালের, 2021 সালের স্টাডিগুলো বলছে যে অতিরিক্ত স্ক্রিন টাইমও এক ধরনের ইন্ডিকেটর বা এক ধরনের আগের অ্যালার্ম যে বাচ্চাটার মধ্যে অটিজম থাকতে পারে। তার মানে কি, যে স্ক্রিন টাইম মানেই যে অটিস্টিক বিহেভিয়ার করছে, এই ধরনের আচরণ করছে, এটা ঠিক হয়ে যাবে, ব্যাপারটা না হয়েও ক্লাসিক অটিজমের এক ধরনের উপসর্গ অতিরিক্ত স্ক্রিন টাইম হতে পারে। এবং এর থেকে তৈরি যেই সমস্যাগুলো আমরা মনে করে থাকি যে খুব এক সাময়িক, সেটা অ্যাকচুয়ালি সাময়িক না, সেটা বরঞ্চ শুরু। কাজেই ক্লাসিক অটিজম আর ভার্চুয়াল অটিজম, এই দুইটার জিনিসের মধ্যে ডিফারেন্সটা কি? আমি যদি একটা লাইনে বলি, সেটা বলবো যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে যেই বাচ্চাটার স্ক্রিন টাইমের কারণে অটিস্টিক বিহেভিয়ার্স বা এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, গবেষণাগুলো বলছে যে 2 থেকে 3 মাস
খুব বেশি হলে এটা 6 মাসের মধ্যে বাচ্চা কমপ্লিটলি রিভার্সিবল হবে, মানে বাচ্চা সম্পূর্ণ স্বাভাবিক আচরণ করা শুরু করবে। এবং একদম রিসেন্ট স্টাডিগুলো বলছে যে এটা আমরা কতদিন ওয়েট করব একটা বাচ্চা যে হচ্ছে কিছু এই ধরনের আচরণগুলো হচ্ছে, আমি দেখছি বাচ্চা 1 বছরের মধ্যে ও একটা শব্দও বলছে না, অথবা ও 2 বছরের মধ্যে ও 2টা মিনিংফুল শব্দ একসাথে জোড়া লাগিয়ে একটা সেন্টেন্স মেক করে বলছে না, অথবা 3 বছর হয়ে গেছে ও সেন্টেন্স বলতে পারে না, অথবা ও অস্বাভাবিকভাবে কথা বলে, যেটা আসলে সাধারণ না। এবং আমি যে উপসর্গগুলো, অন্যান্য উপসর্গ বললামই, সেই উপসর্গগুলো আছে আমি দেখছি, এবং আমি মনে মনে এটা বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছি যে হ্যাঁ, হয়তো এটা আমার বাচ্চাটা অনেক বেশি স্ক্রিন দেখাচ্ছি, তো আমরা আসলে সময় দিতে পারিনি বা এরকম কিছু, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সো আমি মা এবং বাবা দুজনকেই বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্লিজ আমরা যেন এটা নিয়ে বসে না থাকি, কারণ গবেষণা বলছে অপেক্ষা করা যায় 2 মাস। হ্যাঁ, বরঞ্চ সেটাও আমরা অনেকগুলো গবেষণা বলছে যে নো, দিস ইজ নট সায়েন্টিফিক। আমরা যদি এই ধরনের অ্যালার্মিং ফিচার্স বা উপসর্গগুলো দেখি, আমরা এটা স্ক্রিন টাইমের জন্য হচ্ছে, অথবা আরও কিছু আমাদের মধ্যে মিথ আছে যে বাবা মা হয়তো দেরি করে কথা বলেছে, দেখে হয়েছে, এই ধরনের কিছু বিষয় আমরা যেন মনে না করি। আমরা যেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা কি হয়েছে আসলে আমার বাচ্চাটার, কেন এরকম হচ্ছে, এটা কি আসলেই এটা শুধুমাত্র স্ক্রিনের জন্য হচ্ছে, নাকি আমার বাচ্চাটা ধীরে ধীরে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা ক্লাসিক অটিজমের যে উপসর্গগুলো সেইগুলোই প্রকাশ করছে। এবং আমি যদি দেরি করে এটার ডায়াগনোসিস করি বা দেরি করে এটা নির্ণয় করি, তাহলে আমার বাচ্চাটাকে যে আমি ক্ষতির মুখে ফেলে দিচ্ছি সেটা যেন আমার মাথায় থাকে। কেন বললাম আসলে, কেন আমি বারবার এই জায়গাটা নিয়ে কথা বলি সবসময় যে আমি ক্ষতির কারণ হয়ে যাচ্ছি, কারণ সব রিসেন্ট স্টাডিগুলো, যেমন 2021 সালের একটা স্টাডি এবং অনেকগুলো স্টাডি বলছে যে একটা বাচ্চার যদি 0 থেকে 5 বছরের মধ্যে, এই সময়টায় বাচ্চাদেরকে নিউরোপ্লাস্টিসিটি থাকে, বাচ্চাদের ব্রেইনে যে কোনো একটা কিছু শেখানো হলে ওরা অ্যাডাপ্ট করতে পারে বা জিনিসটাকে নিতে পারে খুব ভালো। এই সময়টার মধ্যে, এই সময় কিন্তু স্পিচ সেন্টার, যে আমাদের মস্তিষ্কের মধ্যে কথা বলতে পারার জন্য যেই অংশগুলো আসলে জড়িত, সেই জায়গাগুলোতেও যদি আমি কোনো পরিবর্তন আনতে চাই, এই সময় 5 বছরের মধ্যে, 0 থেকে 5 বছরের মধ্যে কিন্তু এই সময়টা খুবই ইম্পর্ট্যান্ট। এই সময় ব্রেনটা নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ থাকে, এবং ওই সময়টায় যদি আমি কোনো একটা ইন্টারভেনশন দেই, ওকে কোনো থেরাপি দেই, সেটা হোম বেসড থেরাপি, সেটাও যদি সায়েন্টিফিকভাবে, যেভাবে করলে আসলেই ওর জন্য উপকারী হয় সেভাবে দেই, অথবা আমি যদি প্রয়োজন হয় আমি স্পিচ থেরাপি দেই, ল্যাঙ্গুয়েজ থেরাপি, আমি বিহেভিয়ার থেরাপি দিই, যেটা আমার বাচ্চার জন্য দরকারি সেইটা আমি ইন্টারভেনশনটা দেই, আর্লি ইন্টারভেনশন থেরাপি বলি আমরা এটাকে। এই থেরাপিটা দিলে দেখা যায় যে বাচ্চারা দারুণভাবে রেসপন্স করে, অনেক ইমপ্রুভমেন্ট হয়। কিন্তু যদি আমরা দেরি করে ফেলি, যত আমরা দেরি করব, বাচ্চাদের ব্রেন তো আর ডেভেলপমেন্ট বা বৃদ্ধি পাওয়াটা তো আর বসে থাকবে না, যত দিন গড়াতে থাকবে তত আমার বাচ্চাটার এই জিনিসগুলো শিখালে অ্যাডাপ্ট করার ক্ষমতাটা ওর কমতে থাকবে। তো তখন আমি এমন পেশেন্ট পাই যে 15 বছর বয়সে আমার কাছে এসেছে, আমাকে এসে বলছে, কাঁদছে বাবা মা, যে আসলে আমাদেরকে তো কেউ বলেনি, আমরা বুঝতে পারি নাই যে আমাদের আরও আগে আসা দরকার ছিল। বাচ্চাটা এখন এমন একটা অবস্থা হয়েছে যে ও কথা বলতে পারে ঠিকই, হ্যাঁ কথা হয়তো বলতে পারে, কিন্তু ওর কমিউনিকেশনের যে ক্যাপাসিটি আছে, যোগাযোগ করার যে ক্ষমতা আছে আরেকটা মানুষের সাথে, সেই জায়গাটা ও এখন এত দুর্বল যে ও স্কুলে গিয়ে মিশতে পারছে না। কাজেই এটা শুধুমাত্র একটা খুব ছোট বাচ্চার জন্য ইম্পর্ট্যান্ট মেসেজ আমি সেটা বলবো না, আমি বলবো এটা কিশোরী পর্যন্ত। বয়স বেড়ে গেলে অ্যাডাল্টহুডে গিয়েও প্রচণ্ড সমস্যাগুলো, ফাংশনাল ইম্পেয়ারমেন্টগুলো তৈরি করে ফেলে, কারণ সে মানুষের সাথে খাপ খাওয়াতে পারে না, সোশ্যাল ডেভেলপমেন্টে একটা সমস্যা তৈরি করে, হ্যাঁ ফাংশনাল ইম্পেয়ারমেন্ট এভাবে করে ফেলে। সে চাকরি ক্ষেত্রে সমস্যা হয়, তার রিলেশনশিপের ক্ষেত্রে তার সমস্যা হয়, কারণ সে তো কমিউনিকেট করতে পারছে না। আপনাদের প্রতি একটা অ্যাডভাইস হলো, আপনারা যদি দেখেন
যত বেশি দ্রুত দেখবেন যে হ্যাঁ কিছু আর্লি ম্যানিফেস্টেশন বা আমরা বলি রেড অ্যালার্ম সাইন, এই ধরনের সমস্যাগুলো আমরা যেন মনকে এটা বলে সান্ত্বনা দিয়ে না রাখি যে না এটা তো একটা টিভি বা কার্টুন দেখার কারণে হয়েছে, থাক এটা ঠিক হয়ে যাবে। এটা ভাবতে থাকলে একটা দিন করে আমার বাচ্চার কিন্তু দিনগুলো শেষ হয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, এবং তখন কিন্তু ইরিভার্সিবল বা অপূরণীয় ড্যামেজের দিকে আমার বাচ্চাকে আমি নিয়ে যাচ্ছি। কাজেই যত দ্রুত সম্ভব আমরা যেন চলে আসি লাইফস্প্রিংয়ে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার CDC-তে। আপনি একসাথে এখানে পেয়ে যাবেন একটা ওয়ান স্টপ সার্ভিসের মতো, যেখানে অ্যাসেসমেন্ট, বাচ্চাকে প্রথমে অ্যাসেস করার খুব প্রয়োজনীয়তা আছে। জাস্ট আমার বাচ্চা দেরিতে কথা বলছে দেখে আমি ওকে স্পিচ থেরাপি দেওয়া শুরু করে দিলাম, এটাও আসলে যেমন ঠিক না, তেমনই আমি আমার নিজের মতো করে আমি ওকে আরেকটা স্কুলে দিয়ে দিলাম, হ্যাঁ আমি ডে কেয়ারে দিয়ে দিলাম। আমি যেন এই ধরনের সায়েন্টিফিক আমি একটা স্টেপ নেই। সেটার জন্য যেটা বলে সমস্ত ইন্টারন্যাশনাল গাইডলাইনগুলো, যে এই ধরনের রেড অ্যালার্ম থাকলে অবশ্যই প্রথমে অ্যাসেসমেন্ট দরকার, বাচ্চাটার একটা কমপ্লিট অ্যাসেসমেন্ট। সেই অ্যাসেসমেন্টটা করার জন্য আপনি লাইফস্প্রিংয়ের CDC-তে পেয়ে যাবেন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট, পেডিয়াট্রিক নিউরোলজিস্ট, এবং তার পরবর্তীতে বাচ্চাটার সমস্যার উপর ভিত্তি করে তাকে স্পিচ থেরাপি লাগবে নাকি বিহেভিয়ারাল থেরাপি লাগবে নাকি ওর অকুপেশনাল থেরাপি লাগবে, সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি লাগবে, বিভিন্ন ধরনের থেরাপি কিন্তু আছে। কিন্তু ওর নিড বেসড কোন থেরাপিটা লাগবে সেটা কিন্তু এখানে এসে আপনি অ্যাট আ টাইম একটা প্ল্যানিং পেয়ে যাবেন। ওর কি অন্য কোনো অসুখ এটার সাথে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে, নাকি এটা আসলে অসুখ এখনও ডেভেলপ করেনি, অসুখের দিকে যাচ্ছে। সো একটা কমপ্লিট একটা অ্যাসেসমেন্ট এবং একই সাথে ইন্টারভেনশন প্ল্যান আপনি পেয়ে যাবেন লাইফস্প্রিংয়ের CDC-তে আসলে। আমি আপনাদের কাছে বারবার এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আমরা বাচ্চার সবচেয়ে ভালোটাই চাই, কিন্তু অনেক সময় আমরা বাবা মারা না জেনে নিজেরাই বাচ্চাদের ক্ষতির কারণ হয়ে যাই। সেটা যেন আমরা না হই, আমরা যেন খুব সচেতন বাবা মা হিসেবে বাচ্চাটাকে যখন যেটা লাগবে দেরি না করে সাথে সাথে একটা স্টেপ নেই। এটাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে।